শিক্ষার্থীরা, গত সপ্তাহে আমরা সপ্তম শ্রেণী গণিত অধ্যায় ১ মূলদ অমূলদ সংখ্যা অনুশীলনী ১.১-এর উপর ১ এবং ২ নম্বর সমস্যার সমাধান করেছিলাম। তো আজকে আমরা এর পরেরগুলো সমাধান করব। তো চলো প্রশ্ন ৩ দেখি। এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে যে সংখ্যাটি দেওয়া আছে সেটা পূর্ণবর্গ না, এর সাথে কিছু একটা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো এক্ষেত্রে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে সমস্যাটি সমাধান করতে পারি। তো ১৪৭কে মৌলিক সংখ্যা ২ দিয়ে ভাগ যায় না। তো এখন ৩ দিয়ে ভাগ করলে হয় ৪৯। তো ৪৯কে ২, ৩, ৫ কোনোটা দিয়ে ভাগ যায় না। এরপরে মৌলিক সংখ্যা ৭ দিয়ে আমরা ভাগ করলে হয় ৭। তো এখানে আমরা ১৪৭কে লিখতে পারি ৩ গুণ ৭ গুণ ৭। তো এখানে দেখা যাচ্ছে ৭ জোড়া অবস্থায় আছে, কিন্তু ৩ জোড়াবিহীন। কিন্তু এখানে ৩ গুণ অবস্থায় আরেকটি থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। অর্থাৎ ১৪৭কে আমরা ৩ দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৩। একইভাবে ৩৪৮ যেহেতু জোড় সংখ্যা, তার মানে একে ২ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাবে। তো ২ দিয়ে ভাগ করার পর আমরা এভাবে ভাগ করার পর ৬কে ২ দিয়ে ভাগ করলে ৩ থাকছে। তাহলে ৩৪৮কে লেখা যায় ২ গুণ ২, ২ গুণ ২, ২ গুণ ২, এরপর হচ্ছে ২ গুণ ৩। এখানে দেখা যাচ্ছে এগুলো জোড় অবস্থায় আছে, শুধুমাত্র একটা ২ এবং একটা ৩ জোড়বিহীন। এখন এখানে যদি আরেকটা ২ গুণ অবস্থায় থাকতো এবং আরেকটা ৩ গুণ অবস্থায় থাকতো, তাহলে আমরা এগুলো জোড় অবস্থায় পেতাম। সুতরাং ৩৪৮কে ২ এবং ৩ দ্বারা গুণ করলে, অর্থাৎ ৩৪৮কে ৩ গুণ ২ ৬ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ৬। ১৪৭০। তো এটি যেহেতু জোড় সংখ্যা, একে মৌলিক সংখ্যা ২ দ্বারা ভাগ যাবে। তো ৭৩৫ আসলো, একে ৩ দিয়ে ভাগ করলে হয় ২৪৫, একে ৫ দিয়ে ভাগ করলে হয় ৪৯। এরপর ৭ গুণ ৭। এখানে দেখা যাচ্ছে ১৪৭০কে লেখা যায় ২ গুণ ৩ গুণ ৫ গুণ ৭ গুণ ৭। শুধুমাত্র এটি জোড় অবস্থায় আছে এবং ২, ৩, ৫ জোড়বিহীন। তো তো একে জোড় বানাতে হলে ২ গুণ ৩ গুণ ৫ দিয়ে গুণ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে হবে আমাদের ৩ দুগুণে ৬, ৫ ৬ ৩০। ৩০ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ৩০। অর্থাৎ এই সংখ্যাটির সাথে ৩০ দিয়ে গুণ দিলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। একইভাবে ২৩,৮০৫। তো একে ৩ দিয়ে ভাগ করলে হয় ৭,৯৩৫। তো এভাবে একে ৩ দিয়ে ভাগ করার পর এবার ৫২৯কে ১ থেকে ১৯ পর্যন্ত কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তো ১৯-এর পরবর্তী মৌলিক সংখ্যা ২৩ দিয়ে ভাগ করলে হয় ২৩। তো এখানে দেখা যাচ্ছে এটি জোড় অবস্থায় আছে, এটিও জোড় অবস্থায় আছে, শুধুমাত্র ৫ জোড়বিহীন। এখানে আরেকটি ৫ থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে এই সংখ্যাটিকে ৫ দিয়ে গুণ দিলেই যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি পূর্ণবর্গ হবে। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ৫। প্রশ্ন ৪ নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। আগের বার গুণ ছিল, এবার ভাগ করার কথা বলা হয়েছে। তো সমস্যাটি আগের মতোই সমাধান করতে হবে। এখানে আমরা এটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে সমাধান করব। তো এখানে দেখা যাচ্ছে ৯৭২কে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা পাই। এখানে দেখা যাচ্ছে এটি জোড় অবস্থায় আছে, এটিও জোড় অবস্থায় আছে, এখানেও এটি জোড় অবস্থায় আছে। এখানে যদি একটা ৩ বেশি থাকতো তাহলে এটিও জোড় অবস্থায় থাকতো। তো এখানে দেখা যাচ্ছে ৩ জোড়বিহীন। তো এখানে যদি আরেকটি ৩ থাকতো বা এই ৩ না থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তো এক্ষেত্রে ৯৭২কে আমাদের ৩ দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ৩। খ নম্বর ৪০৫৬। তো ৪০৫৬ যেহেতু জোড় সংখ্যা, একে ২ দিয়ে ভাগ করলে ২০২৮ হয়। তো এভাবে আমরা পেয়ে যাচ্ছি ১৬৯। তো একে ১৩ দিয়ে ভাগ করলে থাকে ১৩। তো দেখা যাচ্ছে এটি জোড় অবস্থায় আছে, এটিও জোড় অবস্থায় আছে, শুধু ২ গুণ ৩ জোড় অবস্থায় নেই। তো এখানে যদি আরেকটি ২ এবং আরেকটি ৩ গুণ আকারে থাকতো তাহলে আমরা বলতে পারতাম এটি জোড় অবস্থায় আছে, এটিও জোড় অবস্থায় আছে। এই ২ এবং ৩ না থাকলেও সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে ২ এবং ৩ এর গুণফল হচ্ছে ৬। তাহলে সংখ্যাটিকে ৬ দ্বারা ভাগ করলে এই সংখ্যাটিকে ৬ দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণবর্গ হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ৬। গ নম্বরে ২১,৯৫২। তো এটি যেহেতু জোড় সংখ্যা, এভাবে
2 দিয়ে ভাগ করলে আমরা এই সংখ্যাটি পাচ্ছি। এভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা করে দেখছি। তো এখানে শেষ পর্যন্ত ৪৯ আসে। ৪৯কে ৭ দিয়ে ভাগ দিলে হয় ৭। তো ২১,৯৫২কে মৌলিক গুণনীয়ক আকারে লিখলে আমরা এটি জোড় পাচ্ছি, এখানেও জোড় পাচ্ছি, এখানেও জোড় পাচ্ছি, এটাও জোড় পাচ্ছি। শুধুমাত্র একটি ৭ জোড়বিহীন। তো এই ৭ না থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে এই সংখ্যার সাথে আমরা যদি ৭ দিয়ে ভাগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ৭। এবার দেখো ৫ নম্বরে বলা আছে ৪,৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে বিয়োগ করতে বলা হয়েছে। তো গুণ ভাগের ক্ষেত্রে আমরা মৌলিক গুণনীয়ক পদ্ধতি ব্যবহার করব। যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা ভাগ পদ্ধতি ব্যবহার করে সমাধান করব। তো এখানে দেখো, এখানে যেহেতু ৪ অঙ্কের সংখ্যা, তো প্রথম ডান পাশে প্রথমটা জোড়া বানালাম, এরপরে এই দুটি সংখ্যা জোড়া বানালাম। এখন আমাদের এখানে দেখো বামে আছে ৪৬। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ৪৮ হচ্ছে ৪৬-এর চেয়ে বড়, তার মানে আগের ৩৬ এই সংখ্যাটি নিতে হবে। তো এক্ষেত্রে আমরা জানি ৬ গুণ ৬ সমান ৩৬। এখানে আমরা জানি ৩৬-এর বর্গমূল সমান ৬। তাহলে এখানে আমরা ৬ লিখব, এখানে ৩৬ লিখব। তো এখানে ৪৬ থেকে ৩৬ গেলে হয় ১০। তো এই হাতের এই ৩৯ কেটে নিয়ে আসবো। তো এই ৩৯ নিচে কেটে নিয়ে আসবো। এখন কি করতে হবে? এখন আমাদের এই ৬-এর দ্বিগুণ করতে হবে। ৬-এর দ্বিগুণ হচ্ছে ৬কে ২ দিয়ে গুণ করলে হয় ১২। তো ১২-র সাথে এমন একটি সংখ্যা লিখতে হবে, সেই সংখ্যা দিয়ে পুরোটাকে গুণ দিতে হবে। তো আমরা যদি ১২-র পাশে ১ লিখে ১ দিয়ে গুণ দেই তাহলে সেটি হয় ১২১। তো এটি অনেক ছোট হয়ে যায়। তো এভাবে যদি আমরা ১২-এর পাশে ৮ লিখে ৮ দিয়ে গুণ দেই তাহলে যেই সংখ্যাটি আসবে সেটি হচ্ছে ১০২৪। ১২-র পাশে ৯ দিয়ে আবার ৯ দিয়ে পুরো সংখ্যাটিকে গুণ করলে আমাদের আসে ১১৬১। এটি আবার ১০৩৯-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে আমরা এটি নিতে পারি। তো এখন এখানে ৮ লিখতে হবে, এখানেও মনে করে ৮ লিখতে হবে। তো আমাদের ১২৮কে ৮ দিয়ে গুণ দিলে হয় ১০২৪। তো অবশিষ্ট থাকে হচ্ছে ১৫। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে ভাগশেষ বিদ্যমান, এখানে দেখা যাচ্ছে ভাগশেষ রয়েছে ১৫। এখানে যদি শূন্য থাকতো তাহলে আমরা বলতে পারতাম সংখ্যাটি পূর্ণবর্গ। তাহলে ৪,৬৩৯ সংখ্যাটি পূর্ণবর্গ নয়, যেহেতু অবশিষ্ট ১৫ আছে। তো ৪,৬৩৯ থেকে যদি আমরা ১৫ বিয়োগ করি তাহলে যেই সংখ্যাটি পাবো সেটি অবশ্যই পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের বিয়োগ করতে বলা হয়েছে, আমাদের ১৫ বিয়োগ করতে হবে। এবার ৬ নম্বরে ৫,৬০৫-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তো এখানে আবার যোগ করতে বলা হয়েছে। তো এখানে এটাও ৪ অঙ্কের সংখ্যা। তো ডান দিক থেকে আমরা জোড়া করব। তো আমরা জোড়া করলাম। এখন আমাদের বাম পাশের ৫৬কে টার্গেট করে কাজ করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে ৬৪। ৬৪-এর আগের সংখ্যা হচ্ছে ৪৯। তো ৪৯-এর বর্গমূল করলে হয় ৭। তো এখানে এটি যেহেতু ৫৬-এর চেয়ে ছোট, তাহলে এখানে আমরা লিখব ৭ এবং ৫৬-এর নিচে লিখব ৪৯। এখন ৫৬ থেকে ৪৯ বিয়োগ করলে হয় ৭। তো এই ০৫ নিচে কেটে নিয়ে আসবো, তাহলে হয় ৭০৫। এখন আমাদের কি করতে হবে? ৭-এর দ্বিগুণ করতে হবে। ২ দিয়ে গুণ দিলে হয় ৭ দুগুণে ১৪। তো ১৪-র পাশে আমাদের এমন একটি সংখ্যা লিখতে হবে যাতে সেটা ৭০৫-এর চেয়ে ছোট হয়। যদি আমরা ৫ লিখে ৫ দিয়ে গুণ করি তাহলে হয় ৭২৫। তো ৭২৫ কিন্তু ৭০৫-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে ১৪-এর পাশে ৪ লিখে আমরা ৪ দিয়ে গুণ দিব। তাহলে হয় আমাদের ৫৭৬। তো ৭০৫ থেকে ৫৭৬ বিয়োগ দিলে হয় ১২৯। এখানে তার মানে ৭৪-এর বর্গ করলে, মানে ৭৪ ইন্টু ৭৪, ৭৪ গুণ ৭৪, যে সংখ্যাটি আসবে তার সাথে আমরা ১২৯ যোগ করলে আমরা ৫,৬০৫ পাবো। এখন ৭৪-কে আমরা ৭৪ দিয়ে গুণ দিয়ে দেখছি ৫,৪৭৬ হয়, যেটা ৫,৬০৫-এর চেয়ে ১২৯ কম। এখন তার মানে ৭৪-এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে সেটা হয় ৭৫। তো ৭৫ হচ্ছে পরবর্তী বর্গ সংখ্যা। এখন ৫,৬০৫-এর সাথে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তখন আমাদের যেটিকে আমরা বর্গমূল করলে পাবো ৭৫। তো সেক্ষেত্রে আমরা সেই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৭৫ গুণ ৭৫ বিয়োগ ৫,৬০৫। তাহলে ৭৫-কে ৭৫ দিয়ে গুণ দিলে হয় ৫,৬২৫। এর থেকে ৫,৬০৫ বিয়োগ করলে হয় ২০। অর্থাৎ ৫,৬০৫ থেকে আমরা ১২৯ বিয়োগ করলে
যে পূর্ণবর্গ সংখ্যা পাবো সেটি হচ্ছে ৭৪। কিন্তু ৫,৬০৫-এর সাথে যদি আমরা ২০ যোগ করি তাহলে যেই সংখ্যাটি পাবো সেটি হচ্ছে ৫,৬২৫, যার বর্গমূল হচ্ছে ৭৫। তাহলে ৫,৬০৫-এর সাথে ২০ যোগ করলে সংখ্যাটি ৫,৬২৫, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের উত্তর হবে ২০। তো পরবর্তী ভিডিওতে পরবর্তী চ্যাপ্টার সমাধান করা হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।